আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ইব্রাহিম ল স্কুলের লেকচার 5-এ আপনাদের সকলকে স্বাগতম। ডিয়ার স্টুডেন্ট, আপনারা সকলে অবগত আছেন যে আমরা দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এটা শেষ করে ফেলেছি। এটা আপনারা লেকচার 1, লেকচার 2, লেকচার 3-তে পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা 3টি নম্বর বার কাউন্সিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদেরও যেটা শেষ করেছি, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 একটা লেকচার করিয়েছি ফুল, ওইখান থেকে ইনশাল্লাহ একটি নাম্বার পেয়ে যাবেন। আর আজকে হচ্ছে এই আইনের শেষ রেকর্ডিং ক্লাস। ঠিক আছে, আপনাদের তো লাইভ ক্লাসে শেষ করে ফেলেছি, এটা হচ্ছে রেকর্ডিং ক্লাস। রেকর্ডিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান, ঢাকা জজ কোর্ট থেকে, এবং ইব্রাহিম ল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আমি। তো চলুন আমরা আজকে চট করে জেনে নিই সেটা হচ্ছে দা বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট। তাহলে এটা হচ্ছে বার কাউন্সিল রুলস, ওই অর্ডারের একটা চ্যাপ্টার। এখান থেকে আপনারা একটি নাম্বার ইনশাল্লাহ কমন পাবেনই, এখান থেকে প্রশ্ন আসবেই। তো একটু নামটা আবার আমরা একটু শিখে নিই, আগে নামটা গুরুত্বপূর্ণ ডিয়ার স্টুডেন্টস। দা বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস, ক্যাননস শব্দের অর্থ হচ্ছে আইন। ক্যাননস শব্দের অর্থ কি বলেন তো? আইনগুলো। ক্যানন মানে হচ্ছে আইন, আর ক্যাননস হচ্ছে আইনগুলো, মানে লস, অনেকগুলো আইন। হ্যাঁ, ক্যাননস অফ প্রফেশনাল, প্রফেশনাল শব্দের অর্থ হচ্ছে পেশাগত। প্রফেশনাল শব্দের অর্থ হচ্ছে পেশাগত। কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, অর্থাৎ ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অর্থাৎ পেশাগত আচরণ সংশ্লিষ্ট আইন। ঠিক আছে। এন্ড এটিকেট, এটিকেট মানে হচ্ছে নিয়ম কানুন বা বিধিমালা। এটিকেট মানে হচ্ছে নিয়ম কানুন বা বিধিমালা। তাহলে আমরা আইনটা পুরোটা বুঝতে পারলাম। দা বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট, ক্লিয়ার? দা বাংলাদেশ বার কাউন্সিলের পেশাগত আচরণ ও নিয়ম কানুন বা বিধিমালা বা নিয়ম শৃঙ্খলা সমূহ, ক্লিয়ার? আমরা আইনটা জেনে ফেলেছি এবং আমরা লেকচার 5-এ আজকে টোটালটা শেষ করে ফেলবো। তো ডিয়ার স্টুডেন্ট, আপনারা খেয়াল করেন, এই আইনটার মোট 4টি অধ্যায় আছে। কয়টি অধ্যায় ভাই? 4টি অধ্যায়, অর্থাৎ এই আইনে টোটাল আপনি 4টি চ্যাপ্টার পাবেন। কয়টি চ্যাপ্টার? 4টি চ্যাপ্টার। এবার 4টি অধ্যায় আবার 4টি ভাগে ভাগ করা। প্রথম অধ্যায়টা হচ্ছে কন্ডাক্ট উইথ অ্যাডভোকেটস, অর্থাৎ আইনজীবীর সাথে আপনার আইনজীবীর সম্পর্ক কেমন হবে, এটা কোন অধ্যায়ে আলোচনা করা আছে? অধ্যায় 1-এ। ঠিক আছে, ক্লিয়ার এটা? তাহলে আইনজীবীর সাথে আইনজীবীর কিরকম সম্পর্ক হবে এটা বলা আছে অধ্যায় 1-এ, কন্ডাক্ট উইথ অ্যাডভোকেটস, ক্লিয়ার? তারপর চ্যাপ্টার 2-তে বলা আছে কন্ডাক্ট উইথ ক্লায়েন্টস, আপনি একজন আইনজীবী হবেন এবং আপনার সাথে আপনার মক্কেলের কিরকম সম্পর্ক থাকবে সেই সম্পর্কে দেওয়া আছে চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2-তে বলা আছে কন্ডাক্ট উইথ ক্লায়েন্ট, আপনি অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন আইনজীবী হিসেবে আপনার মক্কেলের সাথে কিরকম সম্পর্ক, প্রফেশনাল রিলেশন থাকা উচিত সেটা বলা আছে চ্যাপ্টার 2-তে, ক্লিয়ার? এইবার আসেন চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে বলা আছে কন্ডাক্ট উইথ কোর্ট, অর্থাৎ আপনার আইনজীবী হিসাবে আপনার আদালতের সাথে কিরকম সম্পর্ক থাকতে হবে সেটা বলা আছে অধ্যায় 3-এ, ক্লিয়ার? তাহলে একটা আইনজীবীর 4টা সম্পর্ক থাকতে হয়, এর মধ্যে 3টা জেনে ফেলেছি। ডিয়ার স্টুডেন্টস, এবার খেয়াল করেন চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ বলা আছে কন্ডাক্ট উইথ পাবলিক, অর্থাৎ জনগণের সাথে আপনার কিরকম সম্পর্ক হতে হবে সেটা বলা আছে, ক্লিয়ার? তাহলে বুঝতে হবে যে আপনি একজন আইনজীবী হিসাবে, যখন আপনি আমার মতো একজন বার কাউন্সিল এনরোলমেন্ট আইনজীবী হবেন, অ্যাডভোকেট হবেন, আপনার 4টা রিলেশনের দিকে খেয়াল রাখতে হবে। চ্যাপ্টার 1-এ বলা আছে আপনি একজন অ্যাডভোকেট হয়ে আরেকজন অ্যাডভোকেটের সাথে কিরকম সম্পর্ক থাকবে সেটা বলা আছে চ্যাপ্টার 1-এ। আপনি একজন অ্যাডভোকেট হিসেবে আপনার মক্কেলের সাথে কিরকম সম্পর্ক থাকবে সেটা বলা আছে চ্যাপ্টার 2-তে। আপনি একজন অ্যাডভোকেট হিসেবে আদালতের সাথে আপনার কি সম্পর্কটা থাকবে সেটা বলা আছে চ্যাপ্টার 3-তে। এবং আপনি একজন অ্যাডভোকেট হিসেবে সাধারণ জনগণের সাথে কিরকম সম্পর্ক আপনি রাখবেন, প্রফেশনাল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট কিরকম হবে সেটা বলা আছে চ্যাপ্টার 4-এ। তো ক্লিয়ার? আমরা এটা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? তো এবার আসেন ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন এই অধ্যায়টা, এই যে 4টা অধ্যায় মনে রাখার কৌশলটা আমরা জানবো। মনে রাখার কৌশল, মনে রাখার কৌশল। স্যার এটা তো আমার মনে থাকবে না। ঠিক আছে, তাহলে মনে রাখার কৌশলটা আসুন আমরা একটু জেনে নিই।
ডিয়ার স্টুডেন্টস, এখন আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আমরা 4টি অধ্যায় পড়িয়েছি না? অনেক আমার স্টুডেন্টসরা আছে যে স্যার এই অধ্যায়গুলো তো মনে থাকে না, কিন্তু অধ্যায়টি মনে না থাকলে আপনি পিডিটা অ্যান্সার করতে পারবেন না। কারণ কি, একটা উদাহরণ দিয়ে বলবে যে একটা অ্যাডভোকেট ব্যবসা করতে পারবে না, এটা কোন অধ্যায় আছে? অধ্যায় 4-এ বলা আছে জনগণের সাথে এটা সম্পর্ক। ক্লিয়ার? এখানে আসবে না যে এই ধারা থেকে এইটা, কত বিধিতে বলা আছে এইভাবে আসবে না প্রশ্নটা। প্রশ্নটা আসবে একজন অ্যাডভোকেট তার অ্যাডভোকেসির পাশাপাশি ব্যবসা করতে পারবে না। হি অর শি ক্যান নট ডু এনি বিজনেস, হি অর শি ক্যান নট রান এনি টাইপস অফ বিজনেস। এটা বলা আছে কোন, হুইচ চ্যাপ্টার এক্সপ্লেইন দ্যাট, হুইচ চ্যাপ্টার সেইজ দ্যাট, তখন বলতে হবে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 ইটস রিলেটিং টু দ্য পাবলিক, জনগণের সাথে এটা সম্পর্ক। তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, এই অধ্যায় 4টা মুখস্থ করা আপনাদের জন্য ফরজ, আদারওয়াইজ এমসিকিউ আসবে আপনি অ্যান্সার করতে পারবেন না, আপনার কাছ থেকে মহামূল্যবান সেই একটি নাম্বার ছুটে যাবে। ঠিক আছে? তাহলে মনে রাখার কৌশলটা নিয়ে এখন আমি সেশনটা করছি। মনে রাখবেন কিভাবে, হাউ টু মেমোরাইজ। প্রথমে খেয়াল করেন, আপনি একটু গল্পের মাধ্যমে মনে করাই দিই, ঠিক আছে? কেউ কিছু মনে কষ্ট নিয়েন না। আমাদের সর্বপ্রথম দায়িত্বটা কি বলেন তো? আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে একটা আইনজীবী হওয়া। এটা হচ্ছে প্রথম দায়িত্ব। আইনজীবী কেন হইতে চাই? টাকার জন্য, টাকা, ফর আর্ন মানি। কাস্টমার লাগবে, আমাদের কি লাগবে? মক্কেল লাগবে, রাইট? তাহলে দেখেন, আমি প্রথমে অ্যাডভোকেট হলাম, এরপরে আমার কি লাগবে? মক্কেল লাগবে। কেন? মক্কেল আমারে টাকা দেবে। মক্কেল আমারে কি দেবে? টাকা দেবে। মক্কেলের কাছ থেকে আমি টাকা পাবো। তাহলে আমার অ্যাডভোকেট হওয়ার দ্বিতীয় কারণ কি? আই নিড মানি। তো টাকাটা কার কাছ থেকে আসবে? ক্লায়েন্টের কাছ থেকে। তো অ্যাডভোকেট হইলাম, মক্কেলও পাইলাম, এখন টাকাটা আদায় করব কিসের মাধ্যমে? আদালতের মাধ্যমে, মামলা করার মাধ্যমে, আদালতে। তাহলে 3 নম্বর হচ্ছে আদালত। ক্লিয়ার? এবং 4 নম্বর হচ্ছে পাবলিক। পাবলিক, জনগণ। পাবলিকের কোনো গুণাই ধরবেন না, পাবলিক হচ্ছে 4 নম্বরে, দুধ জনগণ, ওটা বাদ, ওটা 4 নম্বরে থাকবে। ঠিক আছে? এই টেকনিকটা ফলো করলে আপনি মনে রাখতে পারবেন। কিরকম? আমাকে অ্যাডভোকেট হতে হবে, অধ্যায় 1। তাহলে অ্যাডভোকেটে কি লাগবে? আমার মামলা লাগবে, মক্কেল লাগবে, তো এখানে আমার টাকা আসবে, তাহলে 2তে আছে মক্কেল। 3 নম্বর হচ্ছে অ্যাডভোকেটও হইলাম, মামলাও আসলো, এখন আমার কোথায় নিয়ে যাইতে হবে মক্কেল রে? আদালতে। 3 নম্বর। আর পাবলিক, দূর জনগণ, এটা বাদ, ওইটা 4 নম্বরে। এইভাবে আপনি করতে পারেন। এবার অনেকে বলবেন স্যার এটা আমার মনে থাকবে না, তাহলে আরেকটা পদ্ধতি শিখেন। এ ফর অ্যাডভোকেট, তাহলে এতে অ্যাডভোকেট, তাহলে অ্যাডভোকেট 1, সংখ্যা 1, এ ইকুয়াল টু 1, তাহলে এ ফর অ্যাডভোকেট। ঠিক আছে? পাবলিকে গুণাই ধরবে না, পাবলিক 4, এটার কোনো সূত্র নেই, পাবলিক শেষে গেল। ঠিক আছে? এবার হচ্ছে সি ফর কোর্ট, এই যে সি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু কি? 3, তাহলে এটা গেল কোর্টে। আর বিতে হচ্ছে ক্লায়েন্ট মানি। এইভাবে, মানে আপনি যদি আলফাবেট 26, তো এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 3, ডি ইকুয়াল টু 4, ই ইকুয়াল টু 5, এই সূত্রটা অবলম্বন করলে আপনি এটা পারবেন। এতে অ্যাডভোকেট এ ফর 1, সিতে কোর্ট সি ইকুয়াল টু 3। এন্ড বলবেন স্যার ক্লায়েন্টের তো সি আছে, তাহলে কি হবে? এটা তো আবার সি ইকুয়াল টু 2 হয় ভাই, এটা সিরিয়াল মিলবে না, তাহলে এটা বাদ। কোর্টেরটা মিলবে, সি ইকুয়াল টু 3। আর পাবলিক হচ্ছে গোনার বাইরে, ওটা 4 নম্বরে। এই কৌশলটা অবলম্বন করলে ইনশাল্লাহ আপনাদের এটা ভুল হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা মূল বিষয়ে চলে যাই। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা চ্যাপ্টার 1টা পড়বো। চ্যাপ্টার 1-এ বলা আছে কন্ডাক্ট উইথ অ্যাডভোকেট। আপনি একজন আইনজীবী হিসেবে অন্য আইনজীবীর সাথে কিরকম সম্পর্ক স্থাপন করবেন এবং কি কি করবেন। তো আমি বারবার পড়ানোর আগে আপনাদের বলে দিই, এখানে রুল 1 দেওয়া, 2 দেওয়া, 3 দেওয়া, এইটা পড়া যাবে না, ওইটা প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে এইটা, যে একটা আইনজীবীর প্রথম দায়িত্ব হচ্ছে আইন পেশার সমুন্নতা বজায় রাখা, আইন পেশার মর্যাদা ধরে রাখা। এটা কোন অধ্যায় বলা আছে? অধ্যায় 1, আইনজীবীর সাথে সম্পর্ক। কেমন? পরীক্ষা এটা আসবে, পরীক্ষা আসবে এটা কিসের সাথে সম্পর্কিত? আইনজীবীর সাথে, ক্লায়েন্টের সাথে, আদালতের সাথে, না জনগণের সাথে? তখন উত্তর হবে আইনজীবীর সাথে। ক্লিয়ার? এখন আমরা আসেন অধ্যায় 1-এ কি কি আছে চট করে আমরা জেনে নিই। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট। তো আমরা চ্যাপ্টার 1-এ কি শিখতেছি? চ্যাপ্টার 1-এ কন্ডাক্ট উইথ অ্যাডভোকেটস, আইনজীবীদের সাথে কি কি আচরণ সেটা শিখতেছি। ওকে? তো রুল 1-এ বলা আছে আইন পেশার মর্যাদা বজায় রাখা। আইন পেশার মর্যাদা বজায় রাখা, একটা আইনজীবী প্রধান দায়িত্ব হচ্ছে আইন পেশার মর্যাদা বজায় রাখা। ইট ইজ দ্য ডিউটি অফ এভরি অ্যাডভোকেট টু আপহোল্ড অল দ্য টাইমস, ঠিক আছে, টু মেইনটেইনিং দ্য হাই স্ট্যান্ডার্ড অফ হিজ প্রফেশন। একটা আইনজীবী হয়ে গেলে লুঙ্গি পরে চা খাওয়া যাবে না, লুঙ্গি পরে রাস্তায় হাঁটা যাবে না। তার মানুষ বলবে আইনজীবী লুঙ্গি পরে হাঁটে, তো এটা তার সম্মান নষ্ট হবে। তো এটা আপনার খেয়াল করতে হবে। একটা আইনজীবী হয়ে আপনি রাস্তায় দাঁড়িয়ে প্রস্তাব করতে পারবেন না, সাধারণ মানুষ পারতেন, কিন্তু আপনি আইনজীবী এটা পারেন না। আপনি একটা আইনজীবী হয়ে রাস্তায় গালাগালি করতে পারেন না, তাহলে আইন পেশার মর্যাদা নষ্ট হয়। তাহলে এই কথাটাই বলা আছে চ্যাপ্টার 1-এ, আইনজীবীর সাথে আচরণ, যে আইন পেশার মর্যাদা বজায় রাখা। ক্লিয়ার?
এবার আসেন রুল 2, এগুলি মুখস্থ করা দরকার নেই, এগুলি কোনো মুখস্থ করা দরকার নেই। রুল 2 হচ্ছে পেশাগত বিজ্ঞাপন না দেওয়া, তবে নেম প্লেট ব্যবহার করতে পারবেন, কার্ড ব্যবহার করতে পারবেন। রুল 2 তে হচ্ছে নো অ্যাডভার্টাইজিং, রাস্তায় সিকা মারা যাবে না যে আপনি কি দেওয়ানি মামলায় ভুগছেন, আপনি কি ফৌজদারি মামলায় ভুগছেন, কোথাও উকিল পাচ্ছেন না, আমার সাথে যোগাযোগ করুন, এই সিকা মারা যাবে না। তন্ত্র সাধক মন্ত্র সাধক ওই ওদের মতো স্বামী স্ত্রীর অমিল ওই চিকা ছাড়ছে, চিকা মারছে, পোস্টার মারছে, পোস্টার মারা যাবে না আইন পেশা নিয়ে। তাহলে আইন পেশা মর্যাদা লঙ্ঘন হবে। আপনি আদালতে যান, কোথাও পোস্টার মারা নাই, অ্যাডভোকেট অমুক আসুন যোগাযোগ করুন, কোথাও বলা নাই। তো নো অ্যাডভার্টাইজিং, তবে আপনি বিজনেস কার্ড ইউজ করতে পারবেন, আপনি নেম প্লেট ইউজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে এটা রুল 2 তে বলা আছে। আসেন রুল 3 তে বলা আছে অন্য কাউকে আইন পেশা পরিচালনা করার জন্য অনুমতি, পারমিশনও দেওয়া যাবে না এবং রিউমিউরেশন পারিশ্রমিকও দেওয়া যাবে না, তাকে ফি দেওয়া যাবে না, স্যালারি দেওয়া যাবে না। এটা একটু বুঝেন কথাটা। আমি একজন অ্যাডভোকেট, আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান, ঢাকা জাজ কোর্টের একজন আইনজীবী। তো আপনি আমার ছাত্র, আপনি কিন্তু সামনে প্রিলি পরীক্ষা দিবেন, আপনি কিন্তু অ্যাডভোকেট হননি। তাহলে আমি বললাম কি যাহ, যাও আমার ছাত্র, তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম, আমি অ্যাডভোকেট ইব্রাহিম তোমার আজকে অ্যাডভোকেট বানিয়ে দিলাম। তাহলে এই অনুমতি দেওয়া যাবে না যে তুমি অ্যাডভোকেট হয়ে গেছো, আমি তোমার দোয়া দিয়ে দিছি, আমি তোমার অনুমতি দিয়ে দিছি, আহো কালকে কোর্টে যাও। এইটা যদি আল্লাহর হুকুমে যদি থাকতো, সবাই আইনজীবী হয়ে যেত। কারণ একটা আইনজীবী 1 লাখ টাকা নিত, একটা রাস্তার ফকির করে দিত, যা দোয়া দিয়ে দিছি, কালকে দিয়ে মামলা কর। তাহলে বুঝতে পারছেন এই কথাটা। একটা আইনজীবী অন্য একটা আইনজীবী কি করতে পারবে না, পারমিশন দিতে পারবে না এবং পারিশ্রমিকও দিতে পারবে না, পারিশ্রমিকও দেওয়া যাবে না যে যা তুই আইনজীবী না, তুই আইনজীবী দিলাম, তুই কয়টা মামলা লইয়া তোরা টাকা দিমু। তাহলে এটা কিন্তু করা যাবে না, কিন্তু আইনের বাইরে অনেক কিছুই হয়, ঠিক আছে। তো এই হচ্ছে রুল 3। এবার হচ্ছে রুল 4-এ বলা আছে এক্সপার্টি, এক্সপার্টি মানে অপর পক্ষ, অপর পক্ষ মানে আমি বাদী হইলে এক্সপার্টি কি বিবাদী, অপর পক্ষ, ওকে। আপনি বিবাদী হলে এক্সপার্টি কি বাদী। একটা মামলায় 2টা পক্ষ থাকে, বাদী বিবাদী। আপনি যদি বাদী পক্ষের আইনজীবী হন, তাহলে এক্সপার্টি কি বিবাদী, ক্লিয়ার। তো এখানে বলতেছে এক্সপার্টি ব্যতীত আদালতে আলোচনা করা যাবে না কোনো মামলা নিয়ে। ধরেন আমি অ্যাডভোকেট ইব্রাহিম খান, আমি ধরেন যে কথার কথা আমার বাদী রফিকের আইনজীবী আমি। তো আমার বিবাদী, বিবাদী হচ্ছে করিম, তার আইনজীবী আজকে আদালতে হাজির হয় না, বা করিমও হাজির হয় না, তার আইনজীবী হাজির হয় না। তাহলে আদালত দেখলো কি আমি বাদী পক্ষ হাজির, বিবাদী এখন হাজির হয় না, তখন আমি বললাম মাননীয় আদালত ওরা তো আসে না, চলেন আমরা একটু মামলা বিষয়ে আলোচনা করি। তখন বিচারক বলল লার্নেট আপনি মনে হয় বিধিমালা পড়েন নাই, বিধিমালায় কিন্তু এটা বলা নাই। তাহলে খেয়াল করে দেখেন এক্সপার্টি যদি আদালতে হাজির না থাকে, তো আদালতের পগাইয়া আদালতের কাছে একটু মন জয় করে আইন ব্যাপারে মানে মামলা ব্যাপারে কোনো আলোচনা করা যাবে না। এটা রুল 4-এ বলা আছে, ক্লিয়ার। এবার আসেন রুল 5। রুল 5-এ বলা আছে এক্সপার্টি, এক্সপার্টি মানে অপর পক্ষ, অপর পক্ষের ক্লায়েন্টের সাথেও আলোচনা করা যাবে না। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান, আমার বাদী আমি রফিক বাদী পক্ষের আইনজীবী, করিম হচ্ছে বিবাদী পক্ষ। একদিন কি হলো, করিমের আইনজীবী আসে না, কিন্তু করিম রাস্তা দিয়ে করিমের সাথে আমার দেখা হয়েছে। তখন আমি আসেন ভাই আসেন চা খাই গল্প করি, গল্প করে বলতেছে আপনার তো আমি তো বাদী পক্ষের বিবাদী পক্ষের, কি সমস্যা আপনাদের। এই কথা আলাপ চা আলাপ পিরিত এগুলি করা যাবে না। তাহলে এটা রুল 5-এ বলা আছে, ক্লিয়ার। পরীক্ষা আসবে এক্সপার্টি ক্লায়েন্টের সাথে আলোচনা করা যাবে না, এটা কিসের সাথে সম্পর্কিত, তখন লিখতে হবে আইনজীবীদের সাথে সম্পর্কিত, ক্লিয়ার। এবার সে রুল 6, কোনো একটা মামলা নিতে গেলে এনওসি নিতে হবে। এই যে এনওসি, আদালতে যারা ঘোরাঘুরি করেন কোর্ট প্র্যাকটিস করেন তারা জানে এনওসি, এনওসি শব্দের অর্থ হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। অর্থাৎ আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান রফিকের আইনজীবী, তো রফিক বলতেছে স্যার আপনি উকিল হিসেবে আমার মামলাটা ভালো চালাইতেছেন না, আপনি আমার দয়া করে এনওসি দিয়ে দেন, আমি আরেকটা উকিল ধরি। তাহলে এই যে এনওসি ছাড়া আরেকটা আইনজীবীর কাছে মামলা পরিচালনা করা যাবে না। আমার কাছে একটা লোক আছে, স্যার আমি আপনার কাছে একটা দিওয়ানি মামলা নিয়ে আসছি, আমার মামলাটা ঢাকা জজ করে আরেকটা উকিলে চালাইতেছে, আমি কি খবরদার ভাই আপনার মামলা আমি নিতে পারবো না, আপনি দয়া করে আগে এনওসিটা নিয়ে আসেন। এই এনওসি যদি না নিয়ে আসা হয় তাহলে কিন্তু আমি বিধি 6 অমান্য করছি, কথা বুঝতে পারছেন। ওই উকিলের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আইসা আরেক জায়গা দিতে হবে, এই রুল 6-এ বলা আছে, ক্লিয়ার। এবার রুল 7, মামলা চলাকালে কোনো পার্সোনাল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাবে না। এটা পরীক্ষা আসবে, এটা কিসের সাথে সম্পর্কিত, আইন পেশার সাথে সম্পর্কিত, আইনজীবীদের সাথে সম্পর্কিত। আমি মামলা চলাকালে আমি রফিকের আইনজীবী, বাদী পক্ষের আইনজীবী, বিবাদী পক্ষ হচ্ছে করিম। আমি বলতেছি মাননীয় আদালত এই করিমের আইনজীবীর কথা আপনি শুনতেছেন, ও তো কালকেও মদের বারে মদ খেয়েছে, ও কালকে আর বউরাতে মারি খেয়েছে। মাননীয় আদালত ও তো কালকে আমি রাস্তায় গাঁজা খেতে দেখছি, তাহলে ও গাঁজা খাক মদ খাক এটা ওর ব্যক্তিগত ব্যাপার, এটা আদালতে আপনি আলোচনা করতে পারবেন না। কথা কি বুঝছেন? তাহলে আদালত ধ্বংস হয়ে যাবে, উকিল উকিলে ঝগড়ায় আদালত শেষ হয়ে যাবে, ঠিক আছে। এরা হচ্ছে মামলা চলাকালে পার্সোনাল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে আপনি পারবেন না, ক্লিয়ার।
এবার রুল 8 হচ্ছে ফিস বাটোয়ারা করতে পারবেন না, তবে অ্যাডভোকেটের সাথে পারবেন, অন্য কেউর সাথে পারবেন না। ধরেন ঢাকা জজ কোর্টে আপনি কোর্টে প্র্যাকটিস করেন, একটা আপনার সাথে একটা এসআই এর সাথে সম্পর্ক হয়েছে, এসআই এর টাকা হয় করলেন কি, যে কয়টা মামলা আছে আমার কাছে পাঠাইয়া দিন, আপনার লাগে আমি 60-40 বাটোয়ারা করে নিমু আনে, তাহলে এটা করা যাবে না। এটা যদি করেন আপনি আইনজীবীর সাথে যে আচরণ সেটা ভঙ্গ হইল। তবে আইনজীবীর সাথে আইনজীবী পারবেন, যেমন আপনার একটা ফ্রেন্ড আইনজীবী, আপনার লার্নেড ফ্রেন্ড, সেও আইনজীবী আপনিও আইনজীবী, তখন বললেন যে ভাই তুমি তো অনেক ভালো ভালো আদালতে উপস্থাপন করতে পারো, আদালতে অনেক সুন্দর কথা বলতে পারো, তাহলে ভাই আসো আমার মামলার জেরাটা তুমি কইরা দাও, তাহলে তোমার আমি এত টাকা দিব, এটা আপনি পারবেন, এটা পারবেন ক্লিয়ার। কিন্তু কোনো পুলিশে বলতে পারবেন না, বা গ্রামে গেছেন একটা চাচা চাচা মামলাগুলি আমার দিন আমি যা লাগে দিব, এটা করতে পারবেন না। এটা বলা আছে রুল 8-এ যে নো ফিস, আপনি কোনো ফিস বাটোয়ারা করতে পারবেন না, নো ডিস্ট্রিবিউশন অফ ফিস, আপনি কোনো ফিস বাটোয়ারা ডিস্ট্রিবিউট করতে পারবেন না এক্সেপ্ট অ্যাডভোকেট, অ্যাডভোকেটের সাথে অ্যাডভোকেটের ফিস ডিস্ট্রিবিউট হবে কিন্তু সাধারণ মানুষের সাথে না, রুল 8। এবার রুল 10-এ বলা আছে জুনিয়র অ্যাডভোকেট অলওয়েজ সিনিয়র অ্যাডভোকেটকে সম্মান করবে, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি জুনিয়র অ্যাডভোকেট টু শো রেসপেক্ট টুয়ার্ড হিজ সিনিয়র, তার সিনিয়রকে অবশ্যই সে সম্মান করবে, এবং সিনিয়রটা নির্ধারণ হয় কিসে, এনরোলমেন্ট ডেট অনুসারে, এটা বলা আছে আবার আর্টিকেল 23-এ, এটা একটু পড়ে রাখবেন, হ্যাঁ মিলিয়ে মিলিয়ে পড়বেন, আমার লেকচারে সব আছে। আর্টিকেল 23-এ একটা বলা আছে যে এনরোলমেন্ট ডেট অনুসারে সিনিয়র, একটা লোকের বয়স 50 বছর, আমার বয়স হচ্ছে সারা গায়ে 28 বছর, তাহলে হিসেবে আমি তার আগে যেহেতু উকিল হয়েছি আইনজীবী হয়েছি, আমি স্যার, আমি সিনিয়র এনরোলমেন্ট ডেটে, বয়সে না, আমি সিনিয়র তার এনরোলমেন্ট ডেটে, অর্থাৎ জুনিয়র সিনিয়রকে সম্মান করবে। রুল 10-এ বলা আছে আইনজীবীদের সাথে সম্পর্ক ক্লিয়ার। রুল 11 এগুলি মুখস্থ করা দরকার নেই, এই রুল কোনো মুখস্থ করবেন না। একাধিক অ্যাডভোকেট হলে, একটা মামলা একাধিক অ্যাডভোকেট হলে সিনিয়র মামলা পরিচালনা করবে, এটা হচ্ছে অনেক রাঘব বোয়াল আছে, বাদী বিবাদী পক্ষের মধ্যে অনেক ক্লায়েন্ট আছে, অনেক রাঘব বোয়াল, অনেক টাকা পয়সার মালিক, তখন সে কি করে, একটা উকিল দেয় না, সে 5-6টা উকিল নিয়ে একটা মামলা চালায় যাতে সুন্দরভাবে সে যেতে। আমার কথা কি বুঝতে পারছেন? তখন একটা মামলায় যখন একাধিক আইনজীবী হবে, যে এনরোলমেন্ট ডেটে সিনিয়র, যে বয়সে সিনিয়র, সে ওই মামলার পরিচালনা হেড হবে, ওই মামলাটা সে পরিচালনা করবে ক্লিয়ার, বাকিরা তার ডাইরেকশনে থাকবে, এইটা বলা আছে এই কথা। আমি এখন এই রুলগুলো সব মুছে দিচ্ছি, এগুলি পরীক্ষা আসবে না, এগুলি গার্বেজ, এগুলি মাথায় রাখবেন না, এগুলি ভাইবার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ ভাইবার জন্য বা লিখিততে যখন লিখবেন তখন এই রুলগুলি দিলে অনেক নাম্বার পাবেন, ঠিক আছে, তখন আপনার বার কাউন্সিল মনে করবে না ছেলেটা তো মারাত্মক পড়াশোনা করে, ঠিক আছে, এগুলি প্রিলির জন্য ইম্পর্টেন্ট না, এই রুল মুখস্থ করার কোনো দরকার নেই, এরা ভাইবার জন্য আর লিখিতর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইবার আসেন, প্রশ্নটা হবে কি, আইন পেশার মর্যাদা ধরে রাখতে হবে, এটা কিসের সাথে সম্পর্ক, আইনজীবীদের সাথে, পেশাগত বিজ্ঞাপন দেওয়া যাবে না, কোন অধ্যায় বলা আছে, অধ্যায় 1 আইনজীবীদের সাথে। তারপর হচ্ছে কাউকে পেশায় অনুমতি দেওয়া যাবে না, পারমিশন দেওয়া, কোথায় বলা আছে, আইনজীবীদের সাথে। এক্সপার্টি, অপর পক্ষকে আদালতের সামনে উপস্থাপন করা যাবে না, আইনজীবীর সাথে, এই অধ্যায় 1-এ আলোচনা করা আছে। অপর পক্ষ ক্লায়েন্টের সাথে আলোচনা করা যাবে না, কোথায় বলা আছে, আইনজীবীদের সাথে, কন্ডাক্ট উইথ অ্যাডভোকেট চ্যাপ্টার 1-এ আলোচনা করা হয়েছে ক্লিয়ার। মামলা চলাকালে পার্সোনাল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাবে না, পার্সোনাল ক্যারেক্টার নিয়ে ডিসকাস করা যাবে না, কোথায় বলা আছে, চ্যাপ্টার 1-এ কন্ডাক্ট উইথ অ্যাডভোকেটস এ। ফিস বাটোয়ারা করা যাবে না অ্যাডভোকেট ব্যতীত, ঠিক আছে, নো ডিস্ট্রিবিউশন অফ ফিস কোথায় বলা আছে, চ্যাপ্টার 1-এ অ্যাডভোকেটদের সাথে। তারপর হচ্ছে জুনিয়র সিনিয়রকে সম্মান করবে, জুনিয়র অ্যাডভোকেট অলওয়েজ শোস রেসপেক্ট টুয়ার্ডস হিজ সিনিয়র, এটা কোথায় বলা আছে, চ্যাপ্টার 1-এ বলা আছে। তারপর হচ্ছে একটি মামলা যখন একাধিক, ঠিক আছে, যখন একটা মামলায় যখন একাধিক অ্যাডভোকেট থাকবে, when there are numerous numbers of advocate in one suit, so it is the duty of every advocate to follow his senior and who is senior from his enrollment date, ঠিক আছে, যে এনরোলমেন্ট ডেটে সিনিয়র হবে, ঠিক আছে, সে ওই মামলাটা পরিচালনা করবে, বাকিরা তার সাবঅর্ডিনেট থাকবে, কোথায় বলা আছে, এই আইনজীবীদের সাথে, এই অধ্যায়টা বলা আছে অধ্যায় 1। এবং আপনাকে এনওসি দিয়ে মামলা নিতে হবে, একটা অ্যাডভোকেট যদি কোনো মামলার বাদী পক্ষের মামলা চালায়, নতুন অ্যাডভোকেটের কাছে যদি দিতে চায়, তাহলে কি তাকে নো অব্লিগেশন সার্টিফিকেট ইস্যু করে মামলাটা নিয়ে আসতে হবে, এটা কোথায় বলা আছে, চ্যাপ্টার 1-এ আইনজীবীদের সাথে। তো ডিয়ার স্টুডেন্ট, এইভাবে পড়াশোনা করলে আপনাদের কোনোদিন মিস হবে না, প্রশ্ন যেখান থেকে আসুক আপনি পারবেন। আর লিখিতটা একটু ডিফারেন্ট, ওইটা আমি পরে আলোচনা করব। আশা করি আপনার চ্যাপ্টার 1টা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা চ্যাপ্টার 1 শেষ করেছি, এখন আসেন আমরা চ্যাপ্টার 2টা একটু দেখি।
চ্যাপ্টার 2 তে বলা আছে যে মক্কেলের সাথে আপনার আচরণটা কি হবে, কন্ডাক্ট উইথ ক্লায়েন্টস। আমি বারবার বলতেছি এই রুলগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, এটা পরীক্ষা আসবে না। এটা লিখিততে আপনি দিলে অনেক নাম্বার পাবেন, এবং ভাইভাতে যদি জিজ্ঞাসা করে তখন স্পেসিফিক্যালি ওই রুলটা দিবেন। কিন্তু প্রিলিতে এগুলো আসবে না, প্রিলিতে মূল কথাটা আসবে যে এইটা কোন অধ্যায় বলা আছে মক্কেলের সাথে। ক্লিয়ার? আমি এটার বলবো না। তো রুল 2 তে বলা আছে গোপন তথ্য ফাঁস করা যাবে না। আপনার ক্লায়েন্ট আপনার কাছে এসে বলছে যে স্যার আমি ওকে খুন করছি, আমার একটু বাঁচান। ঠিক আছে, এই গোপন তথ্যটা আপনি আদালতে বলতে পারবেন না। অর্থাৎ একটা আইনজীবী হিসেবে আপনি নট টু ডিসক্লোজ দ্য পার্সোনাল বা সিক্রেট ইনফরমেশন অফ ইউর ক্লায়েন্টস। আপনি আপনার মক্কেলের গোপন তথ্য ফাঁস করতে পারবেন না। এটা কততে বলা আছে? এটা এই কন্ডাক্ট উইথ ক্লায়েন্টস চ্যাপ্টার 2 তে বলা আছে। তারপর হচ্ছে বোথ সাইডস মামলা পরিচালনা করতে পারবেন না। আপনি একজন অ্যাডভোকেট হয়ে একটি মামলার প্লেন্টিফ পক্ষে, বাদী পক্ষেও মামলা পরিচালনা করতে পারবেন, অথবা ডিফেন্ডেন্ট পক্ষে, বিবাদী পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন। কিন্তু একটি মামলায় বাদী পক্ষেরও আইনজীবী আপনি, বিবাদী পক্ষেরও আইনজীবী আপনি, এই বোথ সাইডের মামলাটা পরিচালনা করা যাবে না। ক্লিয়ার? এটা পরীক্ষা আসবে। তারপর হচ্ছে অ্যাডভোকেট ইন্টারেস্ট, অর্থাৎ এটা একটু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা পিলির জন্য ইম্পর্টেন্ট, এটা একটু নোট করেন, এটা একটু বুঝিয়ে দিই। অ্যাডভোকেট ইন্টারেস্টটা হচ্ছে আমার কাছে ধরেন মাইনুল নামে একটা লোক আমার কাছে আসছে, সে এসে বলতেছে স্যার আমি রফিকের নামে মামলা করব, আমার মামলাটা আপনি নেন। তো আমি হিসাব করে দেখলাম কোন রফিক? ওই আমাকে ওই দোকানের রফিক। আল্লাহ, ও তো আমার মামা হয়, রফিক তো সে তো আমার আপন মামা হয়। আপনি আল্লাহর হস্তে চলে যান, আমি এই মামলাটা নিতে পারবো না, কারণ আপনি যার বিরুদ্ধে মামলা করবেন সে আমার আপন মামা হয়। তাহলে এটা হচ্ছে অ্যাডভোকেটের দায়িত্ব। ঠিক আছে, যদি অ্যাডভোকেটের স্বার্থ থাকে তাহলে সে সেই ব্যাপারটা বলে দিবে যে আমি আপনার মামলাটা নিতে পারবো না, কারণ আপনি যার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন সে আমার আপন মামা হয়, সে আমার চাচাতো ভাই হয়। অর্থাৎ কোনো অ্যাডভোকেটের যদি স্বার্থ থাকে সেটা অবশ্যই তার মক্কেলকে জানিয়ে দিতে হবে। ঠিক আছে, এই গেল। তারপর রুল 5 বলা আছে কোন পার্টির মানে তার পক্ষ, মানে তার সে যদি বাদী পক্ষের আইনজীবী হয় অথবা বিবাদী পক্ষের হয়, তার ওই বাদী বা বিবাদী পক্ষ যেই পক্ষেরই সে আইনজীবী হোক, তার সম্পত্তিটা নিজের নামে করা যাবে না। আমার কাছে মাইনুল নামে একটা লোক আসছে আমার কাছে মামলা করতে, তার সে আমার বাদী পক্ষ, আমি তার বিবাদী, আমি তার উকিল, আমি তার আইনজীবী, তো তার সাথে আমার একটা পেশাগত সম্পর্ক তৈরি হয়েছে। তো তার সম্পত্তি আমি নিজের নামে করে নিতে পারবো না। তো করে নিতে পারবো না কিসের মধ্যে? উইলের মাধ্যমে। উইল করার মাধ্যমেও করতে পারবো না, বন্ধকি সম্পত্তি বিক্রির মাধ্যমেও করতে পারবো না, এবং অকশন নিলামের মাধ্যমেও করতে পারবো না। কোনোভাবেই আমি তার সম্পত্তিটা নিজের নামে করতে পারবো না। ক্লিয়ার? এবার হচ্ছে নট টু মিক্স ক্লায়েন্টস প্রপার্টি, অর্থাৎ কোনো মোকদ্দমা, এটা পিলির জন্য অনেক ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ ক্লায়েন্টের সম্পত্তির সাথে নিজের সম্পত্তি মিলানো যাবে না। এটা কিরকম কথা একটু বুঝাই আপনাকে। আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে, সে অর্থঋণ আদালতে আপিল করবে। ঠিক আছে, তো আমরা জানি অর্থঋণ আদালতে আপিল করতে হলে মূল অর্থের 50% টাকা আদালতে জমা দিতে হয়। তাহলে আমার এই ক্লায়েন্ট 5 লাখ টাকার সম্পত্তি, তাহলে 2.5 লক্ষ টাকা জমা দিতে হবে। আমার টাকা দিচ্ছে স্যার, এই আমার 2.5 লক্ষ টাকা, আপনি আপিল আদালতে গিয়ে জমা দিয়ে আপিলটা চালু করেন স্যার। আমার আদালতে 2.5 লক্ষ টাকা দিচ্ছে, আমি ওর টাকাটা আমি নিজের হাতে নিয়েছি, নেওয়ার পর বলতেছে এই মিয়া আপনি আপিল করবেন 2.5 লক্ষ টাকা দিয়ে, আর আমার ফিস যে 10,000 টাকা এটা দেন না কা? তাহলে সে বলতেছে যে স্যার আপনি একটু অপেক্ষা করেন, আমি 2 দিন পরে দিব। তো বেটা 2 দিন পর আমার টাকা দেয় না, তখন আমি কিছু, তুই চান্দু আরেক জায়গায় গেছো, তাহলে 2.5 লাখ টাকা দিয়ে 10,000 টাকা আমি কাটতে রাখবো। এই কাজটা করা যাবে না। এটাকে বলা হয় নট টু মিক্স ক্লায়েন্টস প্রপার্টি। আপনি ক্লায়েন্টের টাকা থেকে নিজের ফিসটা কাটতে পারবেন না। এটা বলা আছে কোথায়? মক্কেলের সাথে আচরণে। ক্লিয়ার? এইটা পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। এটা আইন, এটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতেই পারে বা পিলিতেও আসতে পারে, লিখিত দিলে অনেক নাম্বার পাবেন। এই রুল নয়, ভাইবাতে বলতে পারে আচ্ছা আপনি যে আইনজীবী হবেন, বিচারপতি স্যাররা বলতে পারে আচ্ছা আপনি যে ধর মাইনুল সাহেব আপনি পিলি পাস করছেন, রিটেন পাস করছেন, আজকে ভাইবায় আসছেন। জি স্যার এসেছি। তাও বলতে আচ্ছা বলেন তো আইনজীবী হিসেবে আপনার দায়িত্বটা কি? দেখেন তারা কত ট্রিকি। তখন আপনি বলবেন স্যার আইনজীবী হিসেবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে আইনি সহায়তা প্রদান করা এবং কোনো পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা। তখন বলবো ভেরি গুড, আপনি এটা কোথায় পেয়েছেন? তখন বলতে হবে স্যার আমি চ্যাপ্টার 2 কন্ডাক্ট উইথ ক্লায়েন্টস, মক্কেলের সাথে আচরণ, রুল 9 পেয়েছি। তা বলবো ভেরি গুড, আপনি কোন আইনটার নাম কি বলেন তো? তখন আপনি বলবেন দা বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট, এই অধ্যায় পেয়েছি। তো ভেরি গুড, আপনি পাস। ঠিক আছে, এটা পরীক্ষা আসবে। তারপর নিজের মামলায়, কোনো মামলায় নিজের সাক্ষী হওয়া যাবে না। একটা আইনজীবী, আমি ধরেন যে মাইনুল সাহেবের পক্ষের আইনজীবী, তাহলে আমি ওই মামলায় সাক্ষী হইতে পারবো না। তবে এখানে একটা টুইস্ট আছে,
দালিলিক সাক্ষীর সাক্ষী হতে পারবো। যদি কোনো ডকুমেন্টারি কোনো কিছু হয়, কোনো রেজিস্ট্রেশন করিয়েছি, কাগজপত্রের সাক্ষী আমি হইতে পারবো, যে মাননীয় আদালত আমি মাইনুল সাহেবের আইনজীবী, কিন্তু আমি তাকে নিয়ে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেজিস্ট্রি করিয়ে নিয়ে এসেছি, তো এই সাক্ষীটা আপনি দিতে পারবেন। অর্থাৎ দালিলিক সাক্ষী, ডকুমেন্টারি এভিডেন্স আপনি দিতে পারবেন, কিন্তু আদারওয়াইজ অন্য এভিডেন্স গুলো আপনি দিতে পারবেন না। ঠিক আছে, এটা প্রিলির জন্য খুব ইম্পর্টেন্ট যে একটা আইনজীবী কোন সাক্ষী দিতে পারবে। উত্তর হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স, ডকুমেন্ট রিলেটেড সাক্ষী দিতে পারবেন, কিন্তু ওরাল এভিডেন্স অন্যান্য এভিডেন্স দিতে পারবেন, শুধু ডকুমেন্টারি এভিডেন্স দালিলিক সাক্ষীটা দিতে পারবেন। রুল 13-তে বলা আছে। রুল 10-এ বলা আছে ফ্রি সার্ভিস দিতে পারবেন আপনি। আপনার কাছে, আপনি একজন আইনজীবী, আইনজীবী হওয়ার পরে আপনার কাছে একটা বিধবা মহিলা আসছে বা মহিলা, সে বলতেছে স্যার আমার স্বামী একটা বড় উকিল ছিল আপনার মতো, সে মারা গেছে, আমি একটু আইনি প্রতিকার, তখন আপনি ফিস নিতে পারবেন না। ঠিক আছে, বা একটা এতিম ছেলে আছে, স্যার আমার বাবা একটা বড় আইনজীবী ছিল, আমি একটা মামলা করতে আসছি স্যার, আপনাকে একটু সাহায্য করেন, তখন আপনি আইনজীবী হিসেবে তখন কর্তব্য যে বাবারে তোমার এই ফিসটা নেওয়া নিব না আমি, তোমার এটা ফ্রি। ঠিক আছে, তাহলে এই যে রুল 10-এ এই কথাটা বলা আছে। তো আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ, আর কোনো ডাউট আপনাদের থাকলো না। এবার আমি রুলগুলো সব মুছে দিচ্ছি, দেখেন আপনারা পারেন কিনা। পরীক্ষা পিলিতে এভাবেই আসবে। ঠিক আছে, অযথা পড়ে মাথা নষ্ট করবেন না। গোপন তথ্য, মক্কেলের গোপন তথ্য ফাঁস করা যাবে না কোন অধ্যায়? অধ্যায় 2, মক্কেলের সাথে আচরণ সম্পর্কিত। উভয় পক্ষের মামলা চালানো যাবে না, অধ্যায় 2। অ্যাডভোকেটের স্বার্থ থাকলে এর আগেই জানাবে যে ভাই তুমি যার বিরুদ্ধে মামলা করতে আমার কাছে চাইছো হে আমার বাপ হয়, হে আমার চাচা হয়, তাহলে এটা এটা বলতে হবে। তারপরে এই অপর পক্ষের কোনো মামলা মানে সম্পত্তি আপনি উইলের মাধ্যমে, বন্ধকের মাধ্যমে, নিলামের মাধ্যমে আপনি নিজের কাজ করতে পারবেন না, এই অধ্যায় 2 মক্কেলের সাথে আচরণে বলা আছে। নিজের সম্পদের সাথে ক্লায়েন্টের সম্পদ মিলাইতে পারবেন না, বলা আছে অধ্যায় 2-এ। আইনজীবীর প্রধান দায়িত্ব হচ্ছে আইনি সহায়তা প্রদান করা এবং যুক্তিতর্ক উপস্থাপন করা, কোথায় বলা আছে? বলা আছে অধ্যায় 2-এ। তারপর হচ্ছে নিজের মামলার সাক্ষী নিজে হতে পারবেন না। ঠিক আছে, নিজের মামলা, আমার মামলায় আমি সাক্ষী, এটা হইতে পারবেন না, তবে একটা পারবেন, দালিলিক সাক্ষী, ডকুমেন্টারি এভিডেন্স, কাগজপত্রের সাক্ষীটা আপনি হতে পারবেন। এটা বলা আছে কততে? চ্যাপ্টার 2, 100% ইম্পর্টেন্ট। তারপরে কি? ফ্রি লিগাল সার্ভিস, কোনো আইনজীবীর বিধবা স্ত্রী সন্তানকে আপনি ফ্রি লিগাল সার্ভিস দিবেন, এটা বলা আছে কততে? অধ্যায় 2-এ। আশা করি আপনারা টোটালটা পুরো বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন আপনারা ভিডিওটা পজ করে করে বোঝেন। ঠিক আছে, আর যে কোনো কোশ্চেন থাকলে তো আমাকে অবশ্যই করবেন। তো আসেন আমরা এখন চ্যাপ্টার 3টা দেখি। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চ্যাপ্টার 3টা আলোচনা করব আপনাদের সাথে। চ্যাপ্টার 3তে হচ্ছে আদালতের সাথে আপনাদের কি রকম আচরণ হবে সেই ব্যাপারটা আলোচনা করা আছে, যে আদালতের সাথে আপনাদের কিরকম আচরণ হবে। তো চলুন আমরা চট করে জেনে নিই। 1 নাম্বার কাজ হচ্ছে আদালত ও বিচারকের সাথে, বিচারককে সম্মান করা। একটা আইনজীবীর আদালতের সাথে সম্পর্ক কি? আদালত এবং বিচারককে সম্মান করা। আদালতকে বলবেন বিজ্ঞ আদালত, বিচারককে বলবেন বিজ্ঞ বিচারক, বা মে ইট প্লিজ ইওর অনার, বা সুপ্রিম কোর্টের বিচারপতি হলে মাই লর্ড বা ইওর লর্ডশিপ, এই শব্দগুলো ব্যবহার করা। আদালত এবং বিচারককে সম্মান করা। তারপর হচ্ছে রুল 3, মিসলিড না করা, আদালতে কোনো ভুল তথ্য পেশ না করা, আদালতকে গুমরাহি না করা, আদালতের সামনে ফলস ইনফরমেশন, মিসলিড করে আদালতকে বিভ্রান্ত করা যাবে না। এটা রুল 3-এ বলা আছে। রুল 4-এ বলা আছে বিচারকের খাস কামরা যাওয়া যাবে না এবং বিচারকের সাথে মামলার গুণগত ব্যাপারে আলোচনা করা যাবে না। আপনি একজন অ্যাডভোকেট হিসেবে বিচারকের খাস কামরা, বিচারকের প্রাইভেট চেম্বারে ঢুকতে পারবেন না। ঠিক আছে, এটা এজলাসের পিছে বিচারকের খাস কামরা থাকে, প্রাইভেট চেম্বার থাকে, সেই চেম্বারে আপনি ঢুকতেও পারবেন না। আর যদি ঢোকেনও, আপনি দুই পক্ষের আইনজীবী নিয়ে ঢুকতে হবে এবং মামলার গুণগত ব্যাপারে আলোচনা করতে পারবেন না। যে ওই যে মামলাটা বিচারক চালাচ্ছে সেই মামলা নিয়ে, মামলার কোয়ালিটি নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন না। এটা কিন্তু এটিকেটের বিরুদ্ধে যাবে আদালতের সাথে। এটা পরীক্ষায় পিলিতেও আসে, আপনাদেরও ইনশাল্লাহ এবার আসবে। পিপির কাজ হচ্ছে, পিপি পাবলিক প্রসিকিউটরের কাজ হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। এটা 100% ইম্পর্টেন্ট। পিপির কাজটা কি? পিপির কাজটা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। পিপির কাজটা কি বলেন তো ভাই? ন্যায় বিচার নিশ্চিত করা। রুল 5, পিপির কাজ হচ্ছে টু ইনশিওর জাস্টিস, টু ইনশিওর জাস্টিস, টু ইনশিওর জাস্টিস। ঠিক আছে, টু ডু জাস্টিস অ্যান্ড আনডু ইনজাস্টিস, পিপির কাজ এটা। রুল 5-এ বলা আছে। রুল 6, এটা পিলির জন্য ইম্পর্টেন্ট। আপনি আইনজীবী হয়ে গণমাধ্যমে, সংবাদ পত্রিকায় ছদ্মনামে মামলার কোনো ব্যাপারে আলোচনা করতে পারবেন না। আপনি আইনজীবী হয়ে আপনার মামলার ব্যাপারে পত্রিকায় বা আলোচনা করতে পারবেন না। এটা কিন্তু আদালতের সাথে সম্পর্ক। ঠিক আছে, আপনি আইনজীবী হয়ে রাজনৈতিক চিন্তা পরিহার করবেন,
রাজনীতিটারে আদালতের বাইরে রেখে রাজনৈতিক চিন্তা পরিহার করবেন। আপনি চিন্তা করবেন না যে বিচারক কোন দল করে, আমি এই দল করি, ওই বিচারক ওই দল করে, তাহলে ওর কাছে মামলা নিয়ে যাই। এটা করা যাবে না। রাজনৈতিক চিন্তা পরিহার করতে হবে। হ্যাঁ, এবং রুল 8-এ বলা আছে আপনি আইনজীবী হয়ে সময় মতো আদালতে হাজির হবেন। আদালত যদি 11টায় চালু হয়, আপনি 10টা 50-এ হাজির থাকবেন। ক্লিয়ার? তাহলে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই রুলগুলো হচ্ছে প্রিলির জন্য ইম্পর্টেন্ট না, লিখিত আর ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা চট করে একটু মূল নির্দেশটা দেখি। আদালতের সাথে সম্পর্ক, আদালত ও বিচারককে সম্মান করবেন, আদালতকে মিসলিড করবেন না, খাস কামরায় গিয়ে মামলার গুণগত ব্যাপারে আলোচনা করবেন না, পিপির কাজ হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা, এগুলো সব আদালতের সাথে সম্পর্ক। রাজনৈতিক চিন্তা পরিহার করবেন এবং সময় মতো আদালতে হাজির হবেন। আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছেন, এগুলো আদালতের সাথে সম্পর্ক। তো চলুন আমরা এবার সর্বশেষ চ্যাপ্টার 4টা আলোচনা করি ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন চলে আসছি একদম আমাদের আজকে লেকচারের শেষ পর্যায়ে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4 কন্ডাক্ট উইথ পাবলিক, জনগণের সাথে আপনার কি সম্পর্ক, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন আমরা চট করে জেনে নিই কি বলা আছে। রুল 1-এ বলা আছে কাউকে বিরক্ত বা ভয় না দেখানো। আপনি আইনজীবী হয়েছেন তো হয়েছেন, এখন আপনি কেউই ভয় দেখাইতেছেন যে এই তুমি এরা করলে মামলা করে দিবো, এই এরা করবি না, আমি একজন অ্যাডভোকেট, তোরে কিন্তু মামলাকে দিয়ে দিবো। এই যে বিরক্ত করা যাবে না, ভয় দেখানো যাবে না, ফোনে একটা ভয় দেখানো আমি অ্যাডভোকেট, তোর কিন্তু খবর আছে। ঠিক আছে, এই যে কাউকে বিরক্ত বা ভয় না দেখানো, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে নো বিজনেস রিলেশন। আপনি অ্যাডভোকেট হওয়ার পরে কোনো ব্যবসা করতে পারবে না, কোনো ব্যবসার সাথে সম্পর্ক থাকতে পারবে না, আপনি কোনো বিজনেস করতে পারবেন না। ঠিক আছে, ব্যবসা করতে পারবেন না, আপনি শুধু আইন পেশাটা নিয়েই থাকবেন। এই গেল, এটা পিলির জন্য 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, নো বিজনেস, এটা কোথায় বলা আছে? জনগণের সাথে। তারপর হচ্ছে রুল 5-এ বলা আছে অ্যাডভাইস আর কেস রিসিভ করতে আপনি বাধ্য না। আপনার কাছে একটা লোক আসছে যে স্যার আমার একটা জমির মামলা আছে, এই মামলাটা আপনি একটু নেন, আপনি চাইলে এটা রিফিউজ করতে পারেন, ভাই আমার সময় নেই, আমার অনেক মামলা আছে, না স্যার এটা নিতেই হবে, তাহলে আপনি বাধ্য না। আপনার কাছে মামলা আসলে মামলা রিসিভ করতে হবে, এতে আপনি বাধ্য না। আপনি মন চাইলে রিসিভ করবেন, না মন চাইলে ফালাইয়ে দিবেন, রিসিভ করা দরকার নেই। একজন আসে স্যার আমার এই জমিটা কতটুকু পাবো একটু কন্ত, ভাই লিগাল ফিটা দেন, লিগাল ফি 500 আমার দেন। স্যার লিগাল ফি তো দিতে পারবো না, তাহলে চলে যান, আপনার আমি অ্যাডভাইস দিতে বাধ্য না। আমাকে ফেসবুকে অনেকে লিগাল অ্যাডভাইসের জন্য আসে, আমি বলি আমার লিগাল ফি 500 টাকা আপনি বিকাশ করেন, আমি আপনাকে জানাচ্ছি, কিন্তু অনেকে দেয় না, তো না দিলে আমি বাধ্য না, আমি তারে বলবো না তোমার আমি এত ঘন্টাকে ঘন্টা তোমার পেঁচাল শুনতেছি, তোমার কথা শুনতেছি, তোমার একটা পরামর্শ দিতে, তোমার লিগাল ফি দিতে ফাটতেছে, তোমার মতো আমার ক্লায়েন্টের দরকার নেই। ঠিক আছে, তাহলে এই যে এই কথাটা রুল 5-এ এই কথাটা বলা আছে। এবং রুল 7 আজকে শেষে, পূর্বে বিচারক হলে সব জানলে পরবর্তীতে সেই মামলা চালাতে পারবেন না, রুল 7-এ এই কথা বলা আছে। এটা একটু বুঝাই বলি। ধরেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান, ঠিক আছে, আমি অধস্তন আদালত নিম্ন আদালতের একজন বিচারক ছিলাম। তো আমার কাছে রফিক সাহেব আমার ওই বিচার প্রার্থী ছিল, তখন আমি তখন বিচারক ছিলাম, তখন কিন্তু নিম্ন আদালতে মামলাটা চলতেছিল। 30 বছর পরে আমি রিটায়ার করেছি। আর আপনি তো জানেন বাংলাদেশে মামলা তো শুরু হইলে শেষ হয় না। ওই রফিক সাহেবের মামলা 30 বছর পরে হাইকোর্টে আপিলে গেছে। কথা ক্লিয়ার? তো আমি কি করছি, এখন রিটায়ার হওয়ার পর আমি চিন্তা করলাম ঘরে বিচারক ছিলাম, রিটায়ার হয়েছি, এখন কি করব আমি, তাহলে আমি একটা কাজ করি, আমি হাইকোর্টে ওকালতি করি। তো আমি হাইকোর্টের এখন কি বিচারক থেকে হাইকোর্টের আইনজীবী, রাইট? আর ওই মামলাটা কি আপিলের জন্য হাইকোর্টে গেছে। এখন আমার সাথে ওই রফিক সাহেবের সাথে 30 বছর পরে দেখা হয়েছে, আরে রফিক সাহেব আপনি না আমার মামলার বিচারক, মানে বিচার প্রার্থী ছিলেন? স্যার স্যার হ্যাঁ হ্যাঁ আপনি আমার মামলার বিচারক ছিলেন, স্যার আমার মামলাটা আপনি নেন। সরি রফিক সাহেব, আমি মামলাটা নিতে পারবো না, কারণ আমি ওই সময় আপনার বিচারক ছিলাম, আমি এই মামলা সম্বন্ধে অবগত। আমি যদি এই মামলাটা নেই তাহলে আমার এই যে শৃঙ্খলা বিধি লঙ্ঘন হবে, আপনি মেহেরবানি করে অন্য জায়গায় চলে যান। ক্লিয়ার? এই কথাটাই ছিল সবচেয়ে মুখ্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা চট করে মূল বিষয়টা একটু লাস্ট জেনে নিই। আপনি অ্যাডভোকেট হয়ে কাউকে বিরক্ত করতে পারবেন না, ভয় দেখাতে পারবেন না, জনগণের সাথে সম্পর্কিত। অ্যাডভোকেট হিসেবে আপনি কোনো বিজনেস করতে পারবেন না, জনগণের সাথে সম্পর্কিত। অ্যাডভোকেট আপনি হইলেই যে মানুষের ফ্রি অ্যাডভাইস দিবেন, কেস রিসিভ করবেন, এটা আপনি বাধ্য না, চাইলে করেন কিন্তু আপনি বাধ্য না। আবার কি পূর্বে বিচারক ছিলেন এবং সব জানেন মামলা সম্বন্ধে, সেই মামলা আপনি নিতে পারবেন না, আপনি আইনজীবী হলে সেই মামলা নিতে পারবেন না। আশা করি ডিয়ার স্টুডেন্ট আজকে আমাদের আলহামদুলিল্লাহ বার কাউন্সিলের দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স আর বার কাউন্সিল অর্ডার রুলস এবং এটিকেট ম্যানার্স টোটালটা শেষ হয়ে গেছে। আমাদের 5টা লেকচার সুন্দর করে দেখবেন আর বার কাউন্সিল পরীক্ষায় গিয়ে 5-এ 5 পাবেন ইনশাল্লাহ। ইব্রাহিম ল স্কুলের সাথে থাকেন এবং যারা ভর্তি হন দ্রুত আমাদের সাথে ভর্তি হয়ে যান। আমাদের ভর্তি ফি হচ্ছে মাসিক 1000 টাকা, ঠিক আছে, এবং আমাদের ফিক্স লেকচার শিট যদি চান 3000 টাকা। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের। আসসালামু আলাইকুম।